নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুধুমাত্র বোতল ঝাঁকিয়ে কেজি কেজি মাখন, বাটার, ঘি, পনির তৈরি করে নিতে পারবেন। তাও আবার একদম কম সময়ে একদম কিন্তু দোকানের মতো মাখন তৈরি করে নিতে পারবেন, আর সাথে কিন্তু একদম পিওর দেশি ঘিও বানিয়ে নিতে পারবেন, যেই ঘিয়ের স্বাদ কিন্তু হবে অতুলনীয়। গরম ভাতের প্রথম পাতে যদি এই রকম ঘি এবং একটু লেবু থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টে কিন্তু আমাদের উৎসাহ বাড়াতে অনেকটাই সাহায্য করে, তাই প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 600 ml মতো জাল করা ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে আমি প্রথমে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে কিন্তু দুধটা অবশ্যই রাখতে হবে, তাতে কিন্তু দুধটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে, আর তবে কিন্তু মাখনটা খুব ভালোভাবে উঠবে। তাই অবশ্যই কিন্তু দুধটাকে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর দুধটা দেখুন আমি কিন্তু মালাই সমেতই নিয়েছি। যারা প্যাকেট দুধের ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধ বা যে কোনো ভালো কোয়ালিটি দুধই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন, যার মধ্যে কিন্তু পুরোপুরি ফ্যাটটা থাকে। আর যে সমস্ত দুধে কিন্তু ফ্যাট থাকে না সেই সমস্ত দুধ থেকে কিন্তু মাখন উঠবে না। আর দুধটাকে কিন্তু অবশ্যই জাল করে নিয়ে এভাবে ফ্রিজে একটু রেখে দেবেন, যাতে দুধটা একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আর দুধের মধ্যে মালাইটা যতটা ভালো হবে ততটাই কিন্তু মাখনটাও ভালো উঠবে। আর দেখুন এখানে কিন্তু আমি মাখনটা তুলে নেওয়ার জন্য একটা বোতল নিয়েছি, আর বোতলটা দেখুন গায়ে কিন্তু এরকম খাঁজ কাটা রয়েছে। এরকম খাঁজ কাটা বোতল নিলেই কিন্তু মাখনটা খুব সহজে উঠে যায় একদম কম সময়ের মধ্যে। তবে যাদের কাছে এরকম এই খাঁজ কাটা বোতল নেই তারা কিন্তু প্লেন বোতলেও তুলে নিতে পারেন, তাতে কিন্তু শুধুমাত্র একটু টাইমটা বেশি লাগবে। আর বোতলের মধ্যে দুধটা ভরে নেওয়ার জন্য এখানে দেখুন আমি একটা চুঙি নিয়েছি। এই চুঙির সাহায্যে আমি বোতলের মধ্যে দুধটাকে ভরে নিচ্ছি। এবার বোতলের মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, যাতে দুধটা ঝাঁকানোর সময় দুধটা বাইরে বেরিয়ে না আসে। এবার আমি বোতলটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে মাখনটা তুলে নেব। আর এই মাখনটা উঠতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু মাখনটা উঠে যায়। আর তবে বোতলটাকে কিন্তু একটু জোরে জোরে ঝাঁকিয়ে নিতে হবে। আর দুধটা দেখবেন যখনই ঝাঁকাতে শুরু করবেন তখন কিন্তু দুধের মধ্যে এরকম ফেনা বাঁধতে শুরু হয়ে যাবে, আর এই ফেনাটাই কিন্তু একসময় মাখনে পরিণত হবে। তো দুধটাকে এবার আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব। দুধটাকে আমি 3-4 মিনিট মতো খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। আর দেখুন দুধ থেকে কিন্তু মাখন ওঠা শুরু হয়ে গেছে। দেখুন বোতলের গায়ে কিন্তু মাখনগুলো লেগে যাচ্ছে। এটাকে আমি আরও 2-3 মিনিট মতো খুব ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে মাখনগুলো দানা দানা হয়ে যায়। দুধটাকে আমি আরও 2-3 মিনিট মতো খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। আর দুধ থেকে কিন্তু দেখুন খুব সুন্দর করে মাখনটা উঠে গেছে। মাখনটা কিন্তু এখন একদম এক জায়গায় হয়ে গেছে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে বোতল থেকে মাখনটা বের করবেন কি করে। তবে বোতল থেকে মাখনটা বের করা কিন্তু একদমই সহজ, দুধের সাথে সাথে কিন্তু মাখনটাও বেরিয়ে আসবে। দুধটাকে এবার আমি ঢেলে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। আর দুধটা ঢালার সময় কিন্তু বোতলটাকে এইভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু মাখনটা খুব সুন্দর করে বেরিয়ে যাবে। দেখুন সবটা দুধ আমি কিন্তু ঢেলে নিয়েছি, আর মাখনটা দেখুন ঠিক কতটা সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর এই বোতলের গায়ে যে হালকা হালকা মাখনগুলো জড়িয়ে রয়েছে, এটা কিন্তু আপনারা চাইলে বোতলটাকে একটু গরম করে বের করে নিতে পারেন বা গরম জল দিয়েও বের করে নিতে পারেন। তবে এটাতেই কিন্তু আপনারা রোজ মাখন তুলে নিতে পারেন। তার জন্য কিন্তু বোতলটাকে প্রথমে একটু ভালো জল দিয়ে ধুয়ে তারপর ডিপের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু আর বোতলটা গন্ধ হবে না। দেখুন মাখনটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে গেছে, আর মাখনটা কিন্তু একদম এক জায়গায় হয়ে গেছে। এবার আমি মাখনটাকে দুধ থেকে তুলে নেব। মাখনটাকে কিন্তু হালকা হাতে এইভাবে খুব ভালোভাবে এক সাইডে করে নিতে হবে। দুধ থেকে এভাবে মাখন তুলে নিয়ে দুধটা কিন্তু খেতেও পারবেন। দুধটা কিন্তু এখন একদম লো ফ্যাট হয়ে গেছে। যারা ডায়েট করার জন্য ফুল ক্রিম দুধ না খেয়ে টোন্ড মিল্ক ব্যবহার করেন তারা কিন্তু এভাবে বাড়িতেই ফুল ক্রিম দুধকে টোন্ড মিল্ক বানিয়ে নিতে পারেন। তার সাথে কিন্তু মাখন, ঘি, বাটার সব কিছুই তৈরি হয়ে যাবে। আর দেখুন এখানে মাত্র 600 ml দুধ থেকে আমার কতটা পরিমাণ মাখন উঠেছে। এবার আমি এই দুধটা থেকে ছানা কাটিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন হাই ফ্লেমে রেখেছি। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার চুলার আঁচটাকে একদম লো করে নেব। এখানে আমি ছানা কাটানোর জন্য একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগারের সাথে 2 চামচ জল মিশিয়ে নিয়েছি। এই ভিনিগার মেশানো জলটাকে আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে ছানাটা কাটিয়ে নেব। দেখুন দুধ থেকে কিন্তু ছানাটা খুব সুন্দর করে কেটে গেছে, আর জলটা দেখুন একদম কিন্তু হালি হালি হয়ে গেছে। আর ছানাটাও ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে নামিয়ে নেব। ছানাটাকে ছাঁকার জন্য আমি একটা পাত্রের ওপর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে এই সুতির কাপড়ের ওপর ঢেলে নেব।
ছানাটাকে এবার এই জলটা থেকে তুলে নিয়ে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই জলের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার জল। এবার এই জলের মধ্যে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যে ভিনিগারের টক ভাবটা আছে সেটা খুব ভালোভাবে চলে যায়, আর তার সাথে ছানাটা একটু ঠান্ডাও হয়ে যায়। দেখুন ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি এই জল থেকে তুলে নেব। এবার এই ছানার মধ্যে যে জলটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে নিগড়িয়ে নিতে হবে। ছানার জলটা আমি খুব ভালোভাবে নিগড়ে নিয়েছি। এবার এটা যাতে একদম পনিরের মতোই তৈরি হয়, তার জন্য কিন্তু পনিরটাকে দেখুন আমি এই কাপড়টার মধ্যে একটু পুটুলের মতো করে নিচ্ছি। এবার এটার উপর যে কোনো একটা ভারী জিনিস দিয়ে দিতে হবে। এখানে দেখুন আমি কিন্তু সিল দিয়ে দিচ্ছি, আর এই সিলটা কিন্তু এভাবে আমি দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু বেরিয়ে যায়। ফিরে এলাম 2-3 মিনিট পর। এবার এটাকে আমি খুলে নেব। দেখুন পনিরটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু পনিরটা আমার একটু গরম জলে বেশিক্ষণ রয়ে যাওয়ার কারণে একটু ছিবড়ে হয়ে গেছে, তবে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু পনিরটা খুব সুন্দর সফট হবে। দেখুন একই দুধ থেকে কিন্তু আমি মাখন আর পনির দুটোই তৈরি করে নিয়েছি। এবার কিন্তু ঘি বানানোর পালা। আর ঘিটা যাতে বেশি পরিমাণে হয় সেজন্য কিন্তু দেখুন এখানে আমি বেশ কয়েকদিন ধরে মাখন তুলে নিয়েছি, আর একই পদ্ধতিতেই কিন্তু এই মাখনটা আমি তুলেছি। আপনারাও কিন্তু এভাবেই একই পদ্ধতিতে বোতল ঝাঁকিয়ে মাখন তুলে নিতে পারেন। আর এই মাখনটা কিন্তু আপনারা রান্নার কাজেও ব্যবহার করতে পারেন, আর এই পনিরটাও কিন্তু আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আর ঘরে বানানো পনিরের স্বাদ কিন্তু দোকানের কেনা পনিরের থেকে অনেকটাই বেশি ভালো হয়। আর এই মাখন বা বাটাটা ঠিক কতটা সুন্দর হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য মাখনটাকে আমি প্রথমে ডাব্বা থেকে বের করে নিচ্ছি। আর এই মাখনটাকে কিন্তু ডাব্বা থেকে বের করার আগে আধ ঘন্টা আগে থেকে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এবার দেখুন একটা চাকুর সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে কেটে নেব। তবে চাকুটাকে যদি আপনারা একটু গরম করে নেন তাতেও কিন্তু মাখনটা খুব সহজেই কাটা হয়ে যায়। আর এই মাখনের স্বাদ কিন্তু দোকানের কেনা মাখনের থেকে অনেকটাই বেশি হয়। দেখুন মাখনটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর মাখনটা দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই বাটারটা কিন্তু আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন, বা ব্রেড বা রুটির সাথেও কিন্তু লাগিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আপনারা যদি এই বাটারটাকে সল্টেড বাটার বানাতে চান তাহলে কিন্তু যখন এই মাখনটা তুলবেন তখনই কিন্তু অল্প একটু নুন মিশিয়ে তারপরে কিন্তু ডাব্বার মধ্যে সংরক্ষণ করবেন। আর বাটারটাকে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রাখার, তবে কিন্তু বাটারের মধ্যে কোনো রকম স্মেল আসবে না। আর দেখুন পিসগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে পিস কেটেও ব্যবহার করতে পারেন, বা এমনিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমি এটা থেকে ঘি বানিয়ে নেব, তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার। এই বাটারটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গলিয়ে নেব। দেখুন বাটারটা কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে। এটাকে এভাবে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই হাই রাখবেন, তা নাহলে কিন্তু ঘিটা তৈরি হতে অনেক বেশি সময় লেগে যাবে। দেখুন বাটারটা কিন্তু প্রায় পুরোটাই গলে গেছে। এবার এটাকে এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। দেখুন বাটারটা কিন্তু এখন একদম পুরোটাই গলে গেছে, আর বাটারের মধ্যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফেনা তৈরি হয়েছে। আর এই সময় কিন্তু চুলা আঁচটা অবশ্যই হাই রাখবেন। এভাবেই কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এই ঘিয়ের কালারটা একদম সরষের তেলের মতো হয়ে যাচ্ছে। এখন কিন্তু দেখুন একদম রিফাইন্ড তেলের মতন কালারটা রয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন এটাকে আমি প্রায় 4-5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন আগে থেকে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অনেকেই কিন্তু ঘিয়ের কালারটা এরকমই রাখতে পছন্দ করেন। যারা এরকম ঘিয়ের কালার রাখতে চান তারা কিন্তু এই সময় চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেবেন। তবে ঘিটাকে কিন্তু একটু ভালো করে পাক করে নিলে ঘিয়ের সেন্টটাও খুব সুন্দর হয়, তার সাথে কিন্তু ঘিটা অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। তাই এটাকে কিন্তু আমি আরও 3-4 মিনিট মতো খুব ভালো করে পাক করে নেব, যাতে ঘিয়ের কালারটা একদম সরষের তেলের মতো হয়ে যায়। তাতে কিন্তু ঘিয়ের সেন্টটা খুব সুন্দর হবে। আর ঘিয়ের মধ্যে দেখুন এখন কিন্তু ফেনা বানতে শুরু হয়ে গেছে। দেখুন এটাকে কিন্তু আমি আরও 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন ফেনাগুলো কিন্তু আরও ছোট ছোট হয়ে খুব ঘন হয়ে গেছে। এটাকে আমি আরও 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঘিটাকে আমি আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন ফেনাটা কিন্তু আগের থেকে অনেকটাই কম হয়ে গেছে, আর ঘিয়ের কালারটাও কিন্তু একদম সরষের তেলের মতো হয়ে গেছে। এবার চুলা আঁচটা বন্ধ করে ঘিটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে।
দেখুন ঘিটাকে আমি নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব। আর এটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় ছাঁকতে হবে, তবে কিন্তু ঘিটা খুব ভালোভাবে ছাঁকা হবে। দেখুন একটা পাত্রের মধ্যে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ঘিটাকে ছেঁকে নিচ্ছি। এতে ঘিয়ের মধ্যে যে মোটা কোনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ছাঁকনির উপরেই রয়ে যাবে। দেখুন ঘিটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর দেখুন মোটা কোনাগুলো কিন্তু এর ওপরে রয়ে গেছে। তবে ঘিটা কিন্তু এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, তার জন্য দেখুন ছাঁকনির ওপর আমি একটা সুতির কাপড়কে ডবল পাট করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ঘিটাকে আমি এই কাপড়ের মধ্যে ছেঁকে নেব, যাতে ঘিয়ের মধ্যে যে ছোট ছোট কোনাগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ছাঁকা হয়ে যায়। তবে কিন্তু ঘিটা খুব সুন্দর করে ফিল্টার হয়ে যাবে। দেখুন ঘিটাকে আমি খুব ভালো করে দুবার মতো ছেঁকে নিয়েছি, আর ঘিয়ের কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, আর একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো রকমের কোনা নেই দেখুন। আর এই ঘিয়ের স্বাদ কিন্তু অতুলনীয় হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এই ঘিটাকে আমি স্টোর করে নেব, তার জন্য একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এই কাঁচের জারের মধ্যে আমি ঘিটাকে ঢেলে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে ঘি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।